আজকে আমি ভিডিও করছি ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস মানে ডায়াবেটিস নিয়ে আমি আলোচনা করব। তো আপনি যদি ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন বা আপনার পরিবারে যদি ডায়াবেটিসের কোনো পেশেন্ট থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখুন। তো ডায়াবেটিস হলে কোন কোন খাবারগুলি খেতে পারবেন, কোন কোন খাবারগুলি বাদ দিতে হবে, কোন ধরনের এক্সারসাইজ করা দরকার, কীরকম ডায়েট চার্ট হওয়া দরকার, কীরকম লাইফস্টাইল হওয়া দরকার, কোন হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে, ডিটেলসে আমি সম্পূর্ণ ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। তো আমার নাম ডক্টর দীপজয়া সেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম। তো প্রথমত আমি এই প্রত্যেকটা ডায়াবেটিস পেশেন্টদের উদ্দেশ্যে আমি বলছি, প্রথম থেকে এখন পর্যন্ত যতগুলি আমি ভিডিও করেছি, যতগুলি কেস নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যাতে আপনাদের কিছুটা সাহায্য হয়ে থাকে। আর ডায়াবেটিস নিয়ে আমি অনেকটা পেশেন্ট আমি ট্রিটমেন্ট করেছি, এখনও অবধি খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি। তো সেজন্য আমি যেভাবে গাইডলাইন্স দিয়ে আমি যেভাবে যা যা খেতে বলবো সেগুলো আপনারা 3 থেকে 4 মাস মেনে চলুন। আর এই সম্পূর্ণটা প্রসেস শুরু করার আগে অবশ্যই ব্লাড টেস্ট করিয়ে নেবেন, তাহলে আপনার জানা থাকবে যে বর্তমানে আপনাদের সুগার লেভেল কতটা আছে। এরপর 3 থেকে 4 মাস পরে আবার ব্লাড টেস্ট করে দেখবেন যে ডায়াবেটিসের যে সুগারের লেভেলটা কতটা কমেছে, কতটা ভালো রেজাল্ট দিয়েছে। সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো এই যে ডায়াবেটিস পেশেন্টের জন্য একটা যোগার কথা বলবো, তো সেটার নাম হয়েছে মান্ডুকাসন। এই মান্ডুকাসনটা যাদের ডায়াবেটিস ক্রনিক থাকে ওনারা এই যোগাটা দিনে 10 বার করবেন। আর যাদের অ্যাকিউট থাকে, ক্রনিক হয় না, অনেক মানে ক্রনিক বলতে দীর্ঘদিনের পুরনো যদি হয়ে থাকে ক্রনিক, তাহলে আপনারা এই মান্ডুকা আসনটা দিনে 10 বার করবেন। আর যাদের প্রি ডায়াবেটিক স্টেজ, জাস্ট ডায়াবেটিসটা শুরু হচ্ছে, তখন আপনারা এই এক্সারসাইজটা 5 থেকে 6 বার করে করবেন। আর এই এক্সারসাইজটা বলতে এই যোগাটা কারা কারা করতে পারবে না, যারা প্রেগনেন্ট ওমেন, যাদের 5 মাস হয়ে গেছে, ওনারা এই যোগাটা করতে পারবে না। এবার বলবো কোন কোন খাবারগুলি খেতে পারবেন। তো আমি কিছু খাবারের লিস্ট দিচ্ছি, সেটা আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখুন, কারণ প্রত্যেকটা ডক্টরের কাছে গেলে প্রত্যেকটা ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে অনেক খাবার বাদ দিয়ে দেয়, যার জন্য ওনাদের শরীরে প্রপার নিউট্রিশন পড়ে না। এর ফলে ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে লক্ষ্য করা যায় একটা দুর্বলতা, ওনারা ডায়াবেটিস হলে একটা হতাশ ভাব হয়ে ওঠে। যে মানে সবাই জানে যে কম বেশি যে ডায়াবেটিস যে রোগটা, এটা যদি কেউ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ওনাদের বাবার বা দাদু, এটা জেনারেশন ওয়াইজ হতে পারে বা জেনারেশন ছাড়া অনেক সময় লক্ষ্য করা যায়। তো ডায়াবেটিস হলে যে একটা হতাশ ভাব চলে আসে যে এটা কোনোদিন ঠিক হওয়ার না, এটা চিরকাল সঙ্গে থাকবে, সবসময় কন্ট্রোলে রাখতে হবে। অবশ্যই এটা কন্ট্রোলে রাখতে হবে, কিন্তু এটা যে কোনোদিনই ঠিক হওয়ার না সেটা সম্পূর্ণ ভুল। তো আমি যে খাবারের তালিকাটা বলছি এর মধ্যে যে সাদা ভাত যেটা আছে, হোয়াইট রাইস যেটা আছে, সেটা আপনাদের বন্ধ করতে হবে, কারণ সাদা ভাত বা হোয়াইট রাইসের মধ্যে গ্লাইসেমিকের পরিমাণটা খুব বেশি, যেটা আমাদের সুগার লেভেলটা প্রচণ্ডভাবে বৃদ্ধি করে। তো এটার বাদ দিয়ে এটার মতো কি খাবার আছে যেটা আপনারা খেতে পারবেন? এটার মতো আছে বার্লি আছে, ওটস আছে, মিলেট আছে। এগুলি আপনারা খান, যে কোনো একটা খেতে পারেন। আর মিলেটটা যদি আপনারা 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে সেটা সম্পূর্ণ হোয়াইট রাইস বা সাদা ভাতের মধ্যেই হয়। সেটা আপনারা পোলাও, বিরিয়ানি বা খিচুড়ি যে কোনো কিছু রেসিপি করে খেতে পারেন। ওটস খেতে পারেন, আর বার্লি খেতে পারেন, এসবের মধ্যে গ্লাইসেমিকের পরিমাণ খুব কম থাকে। এবার বলবো কোন ফ্রুটসগুলি খেতে পারবেন। যত সাইট্রাস জাতীয় ফ্রুটস থাকে, যেমন কমলা, মালটা, এসব খাবারগুলি খেতে পারেন, লেবু, আর সঙ্গে আপেল, আনারস এবং জাম, এই ফ্রুটসগুলি আপনারা খেতে পারেন। আর ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে সবসময় কার্বোহাইড্রেটের পরিমাণটা কম খেতে হবে, আর হেলদি ফ্যাট বেশি খেতে হবে। এবার হেলদি ফ্যাট কোনটাকে বোঝায়, যেমন কাজু, আখরোট, আলমন্ড, এরপর চিয়া সিড, এরপর সানফ্লাওয়ার সিড, ফ্ল্যাক্স সিড, এইসব আপনারা খেতে পারেন। আর এবার বলবো যে
খাবার যে রুটিনটা কিভাবে খেতে হয়। কারণ প্রত্যেকটা ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে লক্ষ্য করা যায় বারবার ইউরিন বা মূত্রত্যাগ করতে যাচ্ছে, প্রচণ্ড খিদা পাচ্ছে, যার জন্য বেশি আবার খেতেও পারে না, কারণ সুগার লেভেল বেড়ে যাবে। তো এটাকে কি করে কন্ট্রোল করা যেতে পারে? এটার জন্য প্রথমত লাঞ্চ করার বা দুপুরে ভাত খাওয়ার আগে এক বাটি আপনারা স্যালাড খাবেন। সেটার মধ্যে একটু লেবন দিলেন, একটু লেবু দিলেন, একটু ব্ল্যাক পেপার দিলেন, দিয়ে একটু এক বাটি স্যালাড খাবেন। যদি কেউ স্যালাড খেতে অসুবিধা হয় তাহলে বিভিন্ন শাকসবজি পাওয়া যায়, সেটাকে একটু স্টিম করে বা বয়েল করে সেটা খেতে পারেন। এরপরে লাঞ্চ করুন, তাহলে খিদাটাও একটু কমে যাবে আর আপনার সুগার লেভেলটা অনেকটা কমে যাবে, সেটা অনেকটা বৃদ্ধি করতে দেবে না। এরপর রাতে ডিনার করার আগে ছোট এক বাটি যে লাল পেঁয়াজ থাকে, রেড অনিয়ন, সেটার স্যালাড খাবেন। সেমভাবে এটার মধ্যে একটু লেমন, ব্ল্যাক পেপার, সল্ট দিয়ে খাবেন। কারণ রেড অনিয়ন যেটা, লাল পেঁয়াজ যেটা, সেটা অনেকটা সুগার লেভেল কমাতে সাহায্য করে। আর ডাইরেক্ট ফ্রুট জুস কোনোদিনই খাবেন না, যখনই খাবেন ডাইরেক্ট ফ্রুটটা খাবেন। কারণ ফ্রুটসের মধ্যে যে ফাইবারটা থাকে সেটা সুগার লেভেল চট করে বৃদ্ধি করতে বাধা দেয়, সেটা চট করে বৃদ্ধি করতে দেয় না। কিন্তু যদি আপনারা ডাইরেক্ট ফ্রুট জুস কিনে খান বা ফ্রুট জুস করে খান, সেটার মধ্যে যে ফ্রুটসের যে সুগারটা থাকে সেটা হঠাৎ করে আপনার সুগার লেভেলটা বৃদ্ধি করে দিতে পারে। আর সুগার, চিনি জাতীয় জিনিস কখনই খাবেন না, সম্পূর্ণ বন্ধ। এবার বলবো একটা জুস। এই জুসটা আপনারা 15 দিন কন্টিনিউ করবেন। প্রথমত রাতের বেলা 1 চামচ যে মেথি দানা থাকে, যেটা আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করি, সেই মেথি দানা 1 গ্লাস জলের মধ্যে দিয়ে রেখে দেবেন। পরের দিন সকালে এই জলটা ভালো করে ফুটিয়ে হালকা উষ্ণ গরম থাকতেই খালি পেটে খাবেন। এটা খাওয়ার ঠিক 5 মিনিট বা 10 মিনিট পর যদি আপনার জন্য হয়ে থাকে বা একজনের জন্য যদি হয়ে থাকে, তাহলে বড় হলে একটা করলা আর 2টা আমলা, ছোট হলে 2টা করলা 2টা আমলা দিয়ে 1 গ্লাস জল দিয়ে একটা করলা আমলা জুস বানাবেন। এই জুসটা সেই মেথি ভিজানো, রাতে ভিজানো যে জলটা আপনারা ফুটিয়ে অল্প একটু গরম থাকতেই খেয়েছেন, সেটা 5 কি 10 মিনিট পর এই করলা আমলা জুসটা খাবেন। এই দুটা জুস আপনারা 15 দিন টানা কন্টিনিউ করবেন, এরপর বন্ধ করে দেবেন। এরপর আবার নেক্সট মাসে 15 দিন কন্টিনিউ করবেন, আবার বন্ধ করে দেবেন। আবার তৃতীয় নাম্বার মাসে 15 দিন কন্টিনিউ করবেন, আবার বন্ধ করে দেবেন। আর সঙ্গে এই জুসটা খাওয়া ঠিক আধ ঘন্টা পরে আপনারা যখনই ব্রেকফাস্ট করবেন, তখন যে কোনো একটা ফ্রুটস খেতে পারেন। এটা খাওয়ার পরে যখন আবার খিদে পাবে, তখন ডালিয়ার খিচুড়ি বা ডালিয়ার কোনো রেসিপি করে খেতে পারেন। এরপর আবার খিদে পেলে আবার যে কোনো একটা ফ্রুটস খেতে পারেন। এরপর লাঞ্চ করার আগে এক বাটি স্যালাড খেয়ে নেবেন। এভাবে খাওয়ার রুটিনটা করবেন, এই প্রসেসটা কন্টিনিউ করবেন। সঙ্গে এবার বলবো কোন হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে। তো আমি কয়েকটা হোমিওপ্যাথিক ওষুধের মাদার টিনচারের কথা বলবো। সেই মাদার টিনচার হোমিওপ্যাথিক ওষুধগুলি যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানে পাওয়া যায় বা অনলাইনেও পেতে পারেন, সেগুলি 30 ml করে কিনে আসবেন। একটার নাম হয়েছে সাইজেজিয়া জাম্বুলেনাম মাদার টিনচার, চিরাইটা মাদার টিনচার, জিমনেমা মাদার টিনচার এবং সিফেলেন্ড্রা মাদার টিনচার। এই 4টা মাদার টিনচার আপনারা যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানে পেয়ে যাবেন বা যে কোনো অনলাইন অ্যাপস থেকে আপনারা পেয়ে যাবেন। এই 4টা মাদার টিনচার আপনারা 30 ml করে কিনে আনবেন, সঙ্গে একটা 100 ml এর একটা কাচের বোতল কিনে আনবেন। এর মধ্যে এই 4টা মাদার টিনচার সমান অনুপাতে 20 ml 20 ml 20 ml করে মিশাবেন, মিশিয়ে ভালো করে রেখে দেবেন। এই ওষুধটা আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 20 থেকে 25 ফোঁটা চায়ের কাপের মধ্যে হাফ কাপ হালকা উষ্ণ গরম জলের মধ্যে 20 থেকে 25 ফোঁটা দিয়ে সকালে একবার খাবেন, দুপুরে ভাত খাওয়ার আগে একবার খাবেন, আবার রাতে ডিনার করার আগে একবার খাবেন। তো সকালে খালি পেটে এটা খাওয়ার পরে এই মেথি ভিজানো জলটা ফুটিয়ে খাবেন। এর 5 মিনিট পরে করলা আমলা জুসটা খাবেন। এর আধ ঘন্টা পরে ব্রেকফাস্ট করবেন। সেম ভাবে লাঞ্চ করার আগে যে আপনার স্যালাডটা খেয়েছেন, এর আগেই আপনারা এই ওষুধটা খেয়ে নেবেন। এরপরে খাওয়ার প্রসেসটা শুরু করবেন। রাতে সেম ভাবে ডিনার করার আগে যে আপনার অনিয়ন বা পেঁয়াজের স্যালাডটা খেয়েছেন, এর আগে এই ওষুধটা খেয়ে নেবেন। এরপর আপনারা খাবারটা খাবেন।
আর যদি আপনারা কোনো এলোপ্যাথিক ওষুধ খেয়ে থাকেন তাহলে এই কম্বিনেশন মাদার টিনচারটা দিনে 2 বার খাবেন, সকালে খালি পেটে আর রাতে ভাত খাওয়ার আগে খাবেন। আর এই এলোপ্যাথিক ওষুধটা কি করে বন্ধ করা যেতে পারে? এই এলোপ্যাথিক ওষুধ যদি আপনারা সকালে একটা রাতে একটা যদি খেয়ে থাকেন তাহলে এই এলোপ্যাথিক ওষুধটা আপনারা হাফ করে খাবেন, সকালে হাফ খাবেন, রাতে হাফ খাবেন, সঙ্গে এই দুবেলা হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধটাও চালিয়ে যাবেন। ঠিক 15 দিন পরে আপনারা 15 দিন বা 20 দিন পরে আপনারা সুগার লেভেল একবার টেস্ট করবেন। যখন দেখবেন একটু নর্মালের কাছাকাছি আছে, যদি 200 থাকে তাহলে এটা 15 দিনের মধ্যে এই প্রসেসগুলি খাওয়া দাওয়া সব সম্পূর্ণটা প্রসেস করার ফলে 15 দিনের মধ্যে আপনার যদি 200 থাকে সেটা কমে 160 140 এরকম চলে আসবে। তখন কি করবেন, এই যে অ্যালোপ্যাথিক ওষুধটা আপনারা নিচ্ছেন সেটা তো অর্ধেক করে করে নিচ্ছেন, সকালে অর্ধেক রাতে অর্ধেক নিচ্ছেন, সেটা আরেকটু কমিয়ে দেবেন, সকালে আরেকটু হাফ কমিয়ে দেবেন, রাতে আরেকটু হাফ কমিয়ে দেবেন। আর সঙ্গে এই মাদার টিনচার কম্বিনেশন যে হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধটা সেটাও ঠিক দুবেলায় খেয়ে যাবেন, সকালে রাতে। ঠিক 15 দিন পর বা 20 দিন পর আবার একবার টেস্ট করবেন। যখন দেখবেন যে সুগার লেভেলটা একদম কন্ট্রোলে চলে এসছে তখন এলোপ্যাথিক ওষুধটা সম্পূর্ণ বন্ধ করে দিন। তখন 3 বেলা সকালে দুপুরে আর রাতে এই হোমিওপ্যাথিক কম্বিনেশন মাদার টিনচারটা নিয়ে যাবেন। কন্টিনিউ 3 মাস করুন, 3 থেকে 4 মাস করুন, করে আবার ব্লাড টেস্ট করান, করে যখন দেখবেন যে একদমই নর্মাল আছে তখন এই মাদার টিনচার কম্বিনেশনটা ঘরে রেখে দেবেন। যখন দেখবেন সম্পূর্ণটা কন্ট্রোলে চলে এসছে তখন এই হোমিওপ্যাথিক ওষুধটাও বন্ধ করে দিন, কিন্তু এটা ঘরেই রেখে দেন। কিন্তু যখন আপনারা আবার 2-3 মাস পরে সুগার যাদের যাদের ডায়াবেটিসের সমস্যা থাকে ওদের ক্ষেত্রে প্রত্যেকেরই 3 মাস 4 মাস পর পর সুগার লেভেলটা টেস্ট করা দরকার। তো এই 3 থেকে 4 মাস পরে যখন আবার সুগারটা টেস্ট করবেন, যখন দেখবেন নর্মাল আছে তো নর্মাল আছে আর ওষুধটা খেতে হবে না, তখন দিনে 1 বেলা করো খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন দেখবেন একটু বৃদ্ধি পাচ্ছে তখন আবার এই হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধটা দিনে 3 বার করে খাওয়া শুরু করে দেবেন। আর সঙ্গে এই যে আমি খাওয়ার ডায়েট চার্টটা বলেছি সেটা কিন্তু সারা জীবন মেনটেন করে চলবেন। যদি সুগার লেভেল নর্মালও থাকে ওষুধটা না হয় বন্ধ করে দিলেন, কিন্তু খাবার প্রসেসটা কন্টিনিউ সেম করে যাবেন। আর যখনই দেখবেন সুগার লেভেলটা একদমই কন্ট্রোলে চলে এসছে তখন আর হোমিওপ্যাথিক ওষুধটা খেতে হবে না। কিন্তু যদি আপনার ইচ্ছা হয় যে না সুগার লেভেলটা আমাকে কন্ট্রোল আছে কিনা একবার চেক করে, যদি চেক করে দেখেন একটু বৃদ্ধি আছে তাহলে আপনার এই ওষুধটা দিনে 1বারও খেতে পারেন। শুধু সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেয়ে নেন। আর খাওয়ার যে প্রসেসটা বলছে সেটা একদম সারা জীবন কন্টিনিউ করুন, তাহলে সুগার লেভেল আর কোনোদিনই বাড়বে না। আর আপনার অ্যালোপ্যাথিক ওষুধও কোনোদিন নিতে হবে না, হোমিওপ্যাথিক ওষুধও কোনোদিন নিতে হবে না। সেটা কিন্তু সুগার লেভেল সবসময় 3 মাস কি 4 মাস পর পর অবশ্যই চেক করবেন। সবসময় আপনার জানা থাকা দরকার যে সুগার লেভেলটা কতটা আছে, সবসময় এটাকে কন্ট্রোলে রাখতে হবে। যখনই দেখবেন একটু বৃদ্ধি পাচ্ছে তখনই কম্বিনেশন মাদার টিনচারটা খাওয়া শুরু করে দেবেন। কিন্তু আমি যেভাবে ডায়েট চার্টের কথা বলেছি আশা করি সুগার লেভেল যখন কমে যাবে আর বৃদ্ধি হওয়ার কথা না। এই প্রসেসটা কন্টিনিউ করুন, তাহলে দেখবেন আপনার সুগার লেভেল একদম সারা জীবনের জন্য কন্ট্রোলে চলে এসছে। আর আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে এবং অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন যারা যারা সুগার বা ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিকের জন্য কষ্ট পাচ্ছে বা সুগার টেস্ট করার পরে দেখছি প্রি ডায়াবেটিক স্টেজে আছে। তো ওনাদের একটা টেনশন থাকে যেহেতু একবার ডায়াবেটিস হয়ে গেছে তাহলে এটা আর কোনোদিনই যাবে না, তো এটা সারা জীবনই এটা নিয়ে চলতে হবে সেরকম কোনো কথা না। তো এই ভিডিওটা ওনাদের মধ্যে শেয়ার করে দেবেন, আশা করি ওনাদের অনেকটা উপকার হবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এই বিষয়ে যদি কোনো ডাউট বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই আনসার দেবো। থ্যাংক ইউ।